সবার একসাথে বাসে উঠে একটা জায়গায় যেতে হবে না, যে বড় পর্দায় সিনেমা আসলে যায় নাই, তো এটা কিসের সিনেমা? হলে যাওয়া ইটস আ ভেরি বিগ কমিটমেন্ট। আমি একা ভালো কখনোই থাকতে চাইনি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো আর্টিস্টদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে। আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষই যায় না ওয়ে টু স্টপ, ইউ কান্ট আস্ক পিপল দিস টাইপ অফ কোয়েশ্চেন্স। রেড কার্পেট উইথ জেরি শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান জেরি। আমরা আজকে কথা বলবো ডক্টর আইরিনের সাথে, নাকি মৎস্যকন্যার সাথে। থাক, তার এত এত কাজ, যদি আমি চরিত্রের নাম নেওয়া শুরু করি আজকে আমাদের পডকাস্ট আর শেষ হবে না। তার চেয়েও আমরা তার সত্যিকারের নামেই তাকে পরিচয় করে দিতে চাই, কারণ তার পরিচয়ের জন্য অন্য কোনো নাম দরকারও হয় না। তিনি নান আদার দ্যান সাফা কবির। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো ছিলাম, এখন আমি আরো অনেক ভালো আছি, কারণ এই যে আপনি আমাদের স্টুডিওতে আছেন। আমি থ্যাঙ্কস ফর হ্যাভিং মি হিয়ার টুডে। আওয়ার প্লেজার। বাট দ্য থিং ইজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আপনাকে দেখে ভালো ছিলাম, মানে ভালো হয়ে গেছি, কিন্তু গতকালকে আমি হলাম যে আপনার সদ্য মুক্তি পাওয়া চাগ্রাম ওটিটি চরকিতে যে মুক্তি পেয়েছে সিনেমাটি দেখেছি। ওটা দেখে আমার একটু মন ভালো হয়েছে, আবার মন খারাপ হয়ে গেছে, আবার মন ভালো হয়ে গেছে। মানে আপনার চরিত্র, পুরো গল্প, সব কিছু মিলে পুরো সিনেমাটি আসলে এই ডাইনামিকে গেছে। তা আমি একটু চা গরম নিয়ে প্রথমে আমরা জানতে চাইবো যে জি হ্যাঁ, এই সিনেমার হলো যে শঙ্খ দাশগুপ্তের নির্মিত, আপনার কাছে যখন প্রথমে এসেছিল, হোয়াট ডিড ইউ লাইক থিঙ্ক এটা করার আগে? আমার কাছে তো যখনই গল্পটা আসে, আমার কাছে মনে হয়েছে, আমি যখন গল্পটা শুনেছি, বিকজ গল্পটা ইটসেলফ ইটস সো পাওয়ারফুল অ্যান্ড সো ইন্সপায়ারিং। আমার কাছে যখনই এসেছে, আমি তখনও, আমাকে একটা গল্প শোনানো হয়েছিল এবং আমাকে বলেছিল আমরা ভাবছি। সো তখন আমি এটা শুনে বলেছিলাম যে আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম। সো পরেরটা পরে দেখা যাবে, আই জাস্ট ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। সো এখান থেকে আমার জার্নিটা আসলে শুরু হয়, এবং আমার এই কাজটি করার অন্যতম কারণ হচ্ছে এই কাজটির গল্পটি। আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটি হওয়া উচিত, আমাদের দেশের জন্য হওয়া উচিত, আমাদের মানুষের জন্য হওয়া উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম এই গল্পটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। সো আই থিঙ্ক এটাও অন্যতম একটা বড় কারণ আমার এই কাজের সাথে যুক্ত হওয়া, বিকজ বরাবর আমি কাজ খুবই পছন্দ করি। তিনি সবসময় খুবই ভিন্নধর্মী, খুবই পাওয়ারফুল, উইমেন এম্পাওয়ারমেন্টের গল্প নিয়ে খুবই কাজ করেন, যেটার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর আ লং টাইম যে ওনার সাথে আমার আগে, মানে আবার একবার কবে কাজ হবে, বিকজ ওনার সাথে এর আগে আমার কাজ হয়েছিল বলিতে 4 বছর আগে। সো 4 বছর ওনার সাথে আমার কখনো কাজ হয়নি। আমরা বিজ্ঞাপনে কাজ করেছি, বাট কখনো ফিল্ম বা ওয়েব সিরিজ, ফিকশনস এ ধরনের কোনো কাজ অ্যাসোসিয়েট করা হয়নি। সো যখনই আসলে আমি কলটি পাই, আই ওয়াজ ভেরি হ্যাপি। 11 বছর আপনি বলেছিলেন যে 11 বছর ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, নতুন কোনো চরিত্র মানে পাচ্ছেন না, ঘুরে ফিরে তো আসলে প্রেজেন্টেশন বাদে গল্প কিছুটা মিলে যাচ্ছে, এই ধরনের একটা ইন্টারভিউতে বলেছিলেন। এই যে ডক্টর আইরিন ক্যারেক্টার, এটা কি আসলে ভিন্ন ধর্মী চরিত্র মনে হয়েছিল, বা যে চরিত্র আপনি চেয়েছিলেন? অফকোর্স আমার কাছে মনে হয়েছে যে আইরিন চরিত্রটা ইটস ভেরি পাওয়ারফুল অ্যান্ড ইটস ভেরি, কীভাবে আমি বুঝাই, আমার কাছে অলওয়েজ মনে হয়, এবং চরিত্রটা করার সময় মনে হয়েছে, পড়ার সময় মনে হয়েছে যে আইরিন চরিত্রটা অনেক আলোকিত একটা চরিত্র। মানে হয় না, ও যেখানে যায় সেখানে আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ও তো অনেক ক্যারিয়ার ড্রিভেন আছেই, কিন্তু সে বিশ্বাস করে আমি একা বড় হব না, আমি সবাইকে নিয়ে বড় হব। এই থটটা, এই ক্যারেক্টারের পিছনের এই থটটা আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে, অনেক ভাবিয়েছে, এবং অনেক আগ্রহ জাগিয়েছে এই কাজটা করার জন্য। আচ্ছা, এই যে আপনি যখন চা বাগানে, আপনাদের পুরো শুটিংটাই তো আসলে সিলেট চা বাগানে হয়েছে। আমরা এই সিনেমার আসলে শুটিং চলাকালীন সময়ে যদি কোনো মজার মুহূর্ত থাকে তাকে আমরা একটু জানতে চাইবো। এরকম তো অনেক মজার মুহূর্ত আছে, একটা দুটো বললে আমি জানি না কতটুকু হবে। এই মুহূর্তে কোনটা মনে পড়ছে? থাকে না যে আমাদের এটা খুব ফানি হতে পারে, ইট কুড বি এনিথিং, থাকে না যে আমাদের মাথায় গেঁথে আছে, কারণ ওটা একদমই, আপনারা বোধহয় একদম অজপাড়া, মানে একদম ভেতরের দিকে একটা টি এস্টেটে কাজ করেছেন। অনেক অনেক মজার গল্প আছে, আমি একটা মজার গল্প বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, একটা সিন আছে যেখানে ডক্টর আইরিন তার চেম্বারে বসে, রোগীরা আসে, একজন একজন করে আসে, তাদের সাথে কথা বলে, তাদের অবস্থাকে বোঝার চেষ্টা করে এবং তাদেরকে ওষুধ দেয়। তো
তো এখানে যে এই ক্যারেক্টারগুলো প্লে করেছে তারা চা বাগানেরই মানুষ, তাদের ওখানে বসবাস, জীবিকা সবকিছু, এবং তারা অভিনয়ও পারে। তাদের এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তারা ওখানে ছোট ছোট প্লে করে, মানে নাটকের প্লে করে, যে ওরাই নিজেরা গল্প সাজায়, নিজেরাই গল্প লিখে, নিজেরাই অভিনয় করে, আবার তাদের পাশের বাড়ি এবং এলাকার মানুষ বসে সেই গল্পটি দেখে। সো তেমন কিছু অভিনয় শিল্পীকে আমরা পেয়েছি আমাদের কাজে, তারা আমাদের এখানে অভিনয় করেছে। তো একটা ক্যারেক্টার খুবই মজার ছিল, হাজব্যান্ড ওয়াইফ এসেছে, তারা দুজনে অভিনয় করছে। তো ভালো কথা, তো স্বাভাবিক, আমরা তো ওভার দিয়ার ক্যামেরার সামনে কাজ করে করে কমফোর্টেবল, ইউজ টু, তারা তো একদমই না। তারা দেখা যাচ্ছে হচ্ছে একটা ডায়লগ বলার কথা অন্যটা বলে ফেলছে বা ভুলে যাচ্ছে, ইটস সো ইনোসেন্ট। তো আমি বসে বসে শুনছি ওনারা বলছে, তো ওয়াইফ ক্যারেক্টারটা আমার সামনে বসা, তিনি কথা বলছেন, তুমি বারবার ভুলে যাচ্ছে হয়তো বা আউট অফ দ্য নার্ভাস, পিছন থেকে হাজব্যান্ড আবার কারেক্ট করে দিচ্ছে, হয়নি হয়নি তুমি আবার। ডিরেক্টর কিন্তু অ্যাকশন কাটের মাঝখানে, ডিরেক্টর অ্যাকশন বলে সে দেখছে যে কি হচ্ছে, মাঝখান থেকে সে ভুলে যাচ্ছে, পিছন থেকে হাজব্যান্ড তাকে ডিরেক্ট করছে, হয়নি হয়নি আবার বলো, একটু ইমোশন নিয়ে বলো, একটু হেসে বলো। সো এই জিনিসগুলো আমার অনেক মজা লেগেছে, যে আসলে কিভাবে একজন একজনকে গাইড করছে এবং থ্রু দ্য প্রসেস তার এই জিনিসটাকে এনজয় করছে। সো এটা আমার কাছে খুব মজা লেগেছে। হ্যাঁ, কারণ আপনি যেটা বললেন যে ওনারাই তো ওখানে ডিরেক্ট করে, ওনারাই আসলে ছোট ছোট করে হলো যে কাজ করা ট্রাই করে। আপনার সিনেমায় একটা ডায়লগ আছে, এটা আমি নিজে সিনেমাটি দেখেছি, যে এই চায়ের মধ্যে হলো যে শ্রমিকের ঘাম এবং রক্ত মিশে আছে। হ্যাঁ, এই চায়ের মধ্যে কত শ্রমিকের রক্ত আর ঘাম মিশে আছে আপনারা জানেন? এটা যখন প্রথম আপনাকে বলা হয়েছিল, পরে আপনি আরেকটা ক্যারেক্টারকে এই ডায়লগটা দিয়েছেন, দুজনের এক্সপ্রেশন ওয়াজ টোটালি ডিফারেন্ট। কিন্তু আমি জানতে চাইবো এই ডায়লগটা নিয়ে, যে আমরা আমাদের বাংলাদেশে এবং আমাদের টি স্টেট যারা কাজ করে তাদের জীবন নিয়ে, তো এই ডায়লগটা বেসিকলি, যে আপনি ওখানে কাজ করতে করতে ওদের সাথে আপনার থাকা হয়েছে, সো হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট লাইক দোজ পিপল অ্যান্ড দেয়ার স্ট্রাগল? এই যে এই ডায়লগটা নিয়ে আমি বলি যে এই চায়ে কত শ্রমিকের রক্ত আর ঘাম মিশে আছে আপনারা কি জানেন? আসলে আমরা জানি না, কারণ আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি তো, এবং আমার কাছে মনে হয় সামহাও তাদের কষ্টের সাথে আমি আমার কষ্টটাও সামহাও রিলেট করতে পারি। কিভাবে, সেই অর্থে আমি বলছি, তারা যেরকম ভর দুপুরে অনেক রোদের নিচে এত তাপের মধ্যে দাঁড়িয়ে কোনো শেল্টার ছাড়া, কোনো ছাউনি ছাড়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চা পাতা তুলছেন, আমরাও কিন্তু শুটিং করার সময় যখন খোলা মাঠে শ্যুট করি তখন কিন্তু আমাদের উপরে কোনো ছাউনি থাকে না, কোনো ফ্যান থাকে না, কোনো ছাতা থাকে না। আমাদের কিন্তু তপ্ত দুপুরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে কাজটি করতে হয়। হ্যাঁ, হয়তোবা আমাদের সময়টা খুবই কম থাকে, 40 মিনিট বা 1 ঘন্টা থাকে, তাদের সময় হয়তোবা কোনো লিমিট থাকে না। সো এত পরিশ্রম করে প্রতিদিন তাদের 23 থেকে 24 কেজি চা পাতা তুলতে হয়, সেটা মহিলা দ্বারা সম্ভব হয় না, পুরুষ দ্বারা হয়তো বা সম্ভব হয়। একদিনে এত চা পাতা তোলা কিন্তু ইটস নট আ জোক। এবং এত চা পাতা, এই 23 থেকে 24 কেজি চা পাতা তুলে তারা পাচ্ছেন 178 থেকে 185 টাকা, যেটা খুবই কম। এবং 1 কেজি যদি তারা কম তুলতে পারেন, সেখান থেকে তাদের 60 টাকা মাইনাস করা হয়। আমি আমাদের ফিল্মের মধ্যে একটা শটও আছে, যে এরকম ওখানকার কাকিমারা এরকম মাথার মধ্যে ভারী ভারী আমি এটাই বলতে যাচ্ছিলাম, চাপাতা বেঁধে তারা এরকম অনেক দূর পর্যন্ত হেঁটে যাচ্ছেন। একদিন আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো আমি পারিনি। কারণ আমরা নর্মালি যখন বিদেশে যাই আমাদের হ্যান্ড ক্যারির ওয়েট থাকে 8 কেজি নিতে পারবে তুমি, কখনো 9 কেজি, তুমি 1 কেজি বাড়িয়েও নিতে পারবে। এই 8 থেকে 9 কেজি তোলাটাই কিন্তু ডিফিকাল্ট হয়। সেখানে তুমি কখনো 15 কেজি চা পাতার একটা ঝুড়ি তুলে দেখো তো কেমন লাগে, তা আবার হেঁটে যাওয়া। সো এটা খুবই কষ্টকর, খুবই খুবই কষ্টকর। সো ওই অর্থে আসলেই তো এই চা পাতা তো ওনারাই তুলছেন। ওনারা যদি চা পাতাটা না তুলতেন, চা ফ্যাক্টরিতে এই পাতাগুলো পৌঁছাতো কিভাবে এবং ওখান থেকে চা হতো কিভাবে? আমাদের So, কিচেনে, আমাদের আসলেই ড্রয়িং তো আসতো। এই যে আমাদের চা, আমার কাছে মনে হয় বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ হেরিটেজ, বিকজ চা দিয়ে কিন্তু আমরা আমাদের দেশে যে কাউকে ওয়েলকাম করি। আমাদের বাসায় আসলে সবার আগে কি বলি, 1 কাপ চা খাবেন? সো এই এত মানে আমাদের দেশের কালচারের সাথে মিশে যাওয়া এমন একটা জিনিস, যেটা এক সমাজের মানুষজন করেই যাচ্ছেন বছরের পর বছর, বছরের পর বছর, কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না।
আসলেই তো চার সাথে কত মানুষের রক্ত আর ঘাম মিশে আছে যেটা কিন্তু আমরা জানি না। আমি পার্সোনালি জানতাম না যদি আমি এই কাজটা না করতে পারতাম। সো এই কাজের মাধ্যমে আমার কিছুটা ধারণা হয়েছে এবং আমি খুব চাই আমাদের এই কাজের মাধ্যমে আমি চাই এর জন্য বারবার বলি যে এই কাজটা সবার দেখা উচিত। হয়তোবা এই কাজটা দেখার মাধ্যমে যদি আমাদের মন বদলায়, তাদের জীবনে কোনো পরিবর্তন আসে, এটা এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে। এই চা শ্রমিক বা এই সেক্টরটা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করছে এবং হুম। অনেক ডেভেলপমেন্ট সেক্টর অনেক কাজ হুম। হচ্ছে এবং যতটুকু জানি যে চাগ্রাম সিনেমাতেও কিন্তু অক্সফ্যাম ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড অ্যাজ ফার এজ আই নো। Yes, yes. তো সেই They ক্ষেত্রে gave that মানে they took a great initiative of it. এক্স্যাক্টলি, তো Yeah. এই যে তারা চেষ্টা করছে, এর বাইরে আরো অনেকগুলো অর্গানাইজেশন চেষ্টা করছে এবং আমরা অনেক বছর ধরে কিন্তু শুনছি যে তাদের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের মজুরির কোনো আমার কাছে পরিবর্তন মনে হচ্ছে হচ্ছে না। আমরা তো অনেক বছর ধরে চেষ্টা করছি। আমরা চেষ্টাটা তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে ফেলি। আমরা একটা ফাইনাল রেজাল্টে আসি। আমার কাছে মনে হয় তাদের জীবন জীবিকা চেঞ্জ করার সবচেয়ে বড় চেঞ্জ তখনই হবে যখন তাদের ন্যায্য মূল্যটা বাড়িয়ে দেওয়া হবে। এটার উপরে আমার কাছে মনে হয় কোনো কথাই হওয়ার কথা না। মানে তাদের ন্যায্য মূল্যই তো তারা পায় না, তো টু বি ভেরি হ্যাঁ। অনেস্ট, কারণ একজন দিনমজুর সেও কিন্তু হলো যে এর চেয়েও বেশি টাকা আয় করে ওই মানে শরীরের খাটুনি যেটাকে বলে ওইটা দিয়ে, এবং সেই তপ্ত রোদে যেটা আপনি এক্সপ্লেইন করলেন এবং আমরা যতটুকু জানি সেই হিসেবে ডেফিনেটলি তাদের ন্যায্য মূল্য তাদের আসলে পাওয়া উচিত, এবং সেটা একদম তারা আসলে পাওয়া পাচ্ছে উচিত না। এবং এটা অনেক বাড়িয়েও দেওয়া উচিত। কারণ এখন ২০২৬ সবকিছুর এত দাম, সবকিছু এত কস্টলি, সেখানে আমার কাছে মনে হয় ওই সেক্টরটা ডেভেলপড হতে পারছে না জাস্ট বিকজ অফ দিস। আজকে যদি তারা অর্থটা বেশি পেত তাহলে হয়তোবা তারা আর একটু বেটার কিছু করতে পারতো। আজকে যদি ওই জায়গাতে খুব ভালো একটা হসপিটাল হতো তাহলে হয়তোবা তাদের জীবনের অনেক রোগবালাই মুছে যেত। আজকে যদি ওখানে স্কুল হতো হয়তোবা তাদের বাচ্চারা বেড়ে উঠতো। সো আমার কাছে মনে হয় আমাদের চেষ্টা বাদ দিয়ে এই চেঞ্জেসগুলো আনার জন্য আমরা কি করতে পারি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সেই সেক্টরে কাজ করা উচিত। এটা তো লুপের মতো যে চা শ্রমিকের ছেলে মেয়ে চা শ্রমিকই হবে, স্কুল কলেজে না থাকলে পড়বে কিভাবে, যেটা নন্দিনীর হয়তো ডক্টর আইরিন ছিল, কিন্তু সেই ডক্টর আইরিন তো সব নন্দিনীর জন্য থাকে না, তাই না? তো এটা অনেকটা মনে হয় যে এরকম হয়ে যায় যে এটা একটা লুপের মতো হয়ে গেছে, যেহেতু ওখানে হাসপাতাল নেই, স্কুল নেই, এবং ঘুরে ফিরে সেই একটা জায়গায় আসলে তারা আই আবদ্ধ রিয়েলি হয়ে হোপ এই যাচ্ছে। কন্টেন্ট দেখার পর অনেক আইরিন বের হয়ে আসবেন যারা আসলে চা বাগান নিয়ে কাজ করবেন। এবার আমরা একটু হালকা আলাপে চলে যাই, সেটা হলো যে মানে এটা অনেকটা তির্যক কথা বলে লোকে, যেটা সিনেমা আসলে সিনেমা হলে মুক্তি না পেলে সেটাকে তারা সিনেমা বলতে আসলে নারাজ থাকে, যে বড় পর্দায় সিনেমা আসলে যায় নাই তো এটা কি সেই সিনেমা। কিন্তু আমরা দেখি যে আমরা বলি যে কন্টেন্ট ইজ দ্য কিং, দিন শেষে যদি কন্টেন্ট কিংই হয় তাহলে হলো যে সেটা বড় পর্দায় দেখছি নাকি ওটিটি দেখছি সেটা আসলে কেন ম্যাটার করে, কি মনে হয় আপনার, কেন এটা আসলে লোকে আমি জানি না এটা কারা বলে। দের ইজ আ লট অফ পিপল, আমি জানি যে তারা বাসায় বসে টিভিতে দেখতেই পছন্দ করেন। দের ইজ আ লট অফ পিপল যারা আসলে চরকিতে সাবস্ক্রিপশন নিয়ে কন্টেন্ট দেখতে পছন্দ করেন। কারণ আমাদের জীবনে এত ব্যস্ততা, হলে যাওয়া ইটস আ ভেরি বিগ কমিটমেন্ট আনটিল অর আনলেস ইউ হ্যাভ আ ভ্যাকেশন। যেমন ঈদের ছুটিগুলোতে মানুষ হলে যেতেই পছন্দ করে, ঈদের ছুটিতে আমিও হলে যেতে পছন্দ করি। আমি চাই খুব বেশি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও ওকেশন ছাড়াও ফিল্ম আসুক। সো যারা অফিসে জব করছে, যারা রাতের বেলা বাড়িতে যাচ্ছে, আমাদের দেশে তো রাতের শো নেই। সো তারা কোথায় দেখবে? যদি তাদের এন্টারটেইনমেন্টের জন্য কিছু দেখতে হয় তারা তো ডেফিনেটলি তাদের ল্যাপটপ বা টিভি কোনো একটা মাধ্যমে তো দেখবে। সো আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা ঠিকঠাক কথা। তা তো বটেই, কিন্তু আমি বলছিলাম যে আপনি অভিনেত্রী হিসেবে বা মানে ইন্ডাস্ট্রির অ্যাক্টর হিসেবে আপনার পার্সপেক্টিভ, কারণ নিশ্চয়ই সবাই ভাবে যে আমার সেটা নাটক হোক বা সেটা অন্য যে কোনো জনরা হোক, তারা ভাবে যে বড় পর্দায় হলো যে আমার কাজ যাবে, সবাই দেখবে, কারণ ওটা নিয়ে একটা ফ্যান্টাসি আসলে অনেকেরই থাকে যে আমি বড় পর্দায় কাজ করবো, বড় পর্দায় আমাকে দেখা যাবে। তো সেই জায়গাটায় কি মনে হয় যে আমরা আসলে সাফা কবিরকে ওই রকম ভাবে বড় পর্দায় আসলে কবে দেখতে মানে পাবো, আপনি জানতে চাচ্ছেন আমাকে কবে বড় পর্দায় হ্যাঁ দেখা কবে যাবে? দেখতে পাবো? ইনশাআল্লাহ ভেরি সুন, তো আমি অনেক বছর ধরেই বলে যাচ্ছি। সি আমি কিন্তু কাজের পরিমাণ বেশ কিছু বছর ধরে কমিয়ে দিয়েছি জাস্ট বিকজ অফ আই ফিল লাইক আমি শুধু ভালো গল্পের সাথে নিজেকে এখন অ্যাসোসিয়েট করতে চাই। কিছু গল্প আছে, আমার কিছু জনরার দর্শক আছে যারা একটা টাইপ অফ গল্প দেখতে পছন্দ করে। আই ওয়ান্ট টু সার্ভ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান আমার দর্শক যেগুলো দেখতে চায়। বাট আমার কাছে মনে হয় যে অনেক বছর ধরে কাজ করার জন্য যেটা হয় যে আমার
পুরনো গল্পগুলো আর করতে ইচ্ছা করে না। আমার গল্পের মধ্যে একটা নতুনত্ব থাকতে হবে। যেমন মৎস্যকন্যা দিয়ে আমি ট্রাই করেছি একটা ডিফারেন্ট টপিকে কাজ করার। আমার ২ বছর পরে একটা ওটিটিতে কনটেন্ট এসেছে বিকজ আমি লাস্ট 2 ইয়ার্স ধরে এটাই চেয়েছি যে আমি একটা ফিল গুড কনটেন্ট করতে চাই। এটা তো শুধু আমার একার চাওয়ার জন্য হয়নি। আমি তো অনেক আগে থেকে চেয়েছি। আমি চাইতে হবে, আমার কাছে তেমন অপরচুনিটি আসতে হবে এবং আমাকে নিয়ে ডিরেক্টরদের ভাবতেও হবে। তখনই সে না একটা আর্টিস্ট কাজ করার সুযোগ পায়। সো ওখান থেকে আমি চা গরম করেছি। তেমনটি ফিল্ম, আমিও চাই যে আমার ফার্স্ট ফিল্ম শুড বি ধামাকা। সো এরকম একটা ধামাকালা ফিল্ম নিয়ে আমি আসতে চাই। সো দ্যাটস ওয়াই আই এম টেকিং টাইম। বাট ইনশাআল্লাহ আমার কথা হয়েছে ফিল্মে অনেক আগে অনেকের সাথেই। বাট সামহাউ হয়ে ওঠেনি। সো যখন হবে তখন তো আসলে ইনশাল্লাহ সবাই জানতে পারবে। হ্যাঁ, আশেপাশের সমসাময়িক বন্ধু বা যাদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে পথ চলা তাদের মাঝখানে তো অনেকেই হলো যে বড় পর্দায় গেল এবং তারা কাজ করেছে, তাদের কিছু কাজ আলোচিত হয়েছে, ভালো করেছে, আবার কারো এই হয়তো রেসটা করেনি। আমি আসলে পছন্দ হ্যাঁ, করি সেটাই না। রেস নিয়ে কথা সবাই বলতে চাচ্ছিলাম। সবাই শুধু এটাই বলতে থাকে যে আচ্ছা ওরা তো সবাই করে ফেলছে, কম্পেয়ারটা চলে আসে তুমি কেন ইন্ডাস্ট্রিতে, মানে করছো সবাই না? শুধু সবার একসাথে বাসে উঠে একটা জায়গায় যেতে হবে না। ইটস ওকে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ লেট করে যাবে, কারো অনেক আর্লি স্টার্টিং হবে। ইটস অলরাইট। হলেই তো হলো, রাইট? আমার কাছে মনে হয় রাইট মোমেন্টে রাইট কনটেন্ট, রাইট ফিল্ম, রাইট কাজ নিয়ে আসাটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন আমি দৌড় দিলাম। ওকে, আমি কথা এদিকে যাচ্ছিলাম, রেস নিয়ে কথা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি রিসেন্ট টাইমের কথা বলি, আপনার সমসাময়িক যারা হলো যে বন্ধু বান্ধব বা সহশিল্পী তারা এখন এই মুহূর্তে অনেকেই বড় পর্দায় কাজ করছে, মানে আপনার কেমন লাগে যে তারা এই ধরনের কাজ করছে বা তাদের কন্টেন্টের ব্যাপারে আপনার কোনো ওপিনিয়ন যদি? আই ফিল অ্যামেজিং, আই ফিল সুপার প্রাউড যে এখানকার মানুষজন বড় পর্দায় যে এত ভালো ভালো কাজ করছে, এত ভালো সিনেমার সাথে সংযুক্ত হচ্ছে এবং এত ভালো প্রভাব ফেলছে এবং মানুষ তাদেরকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটা আমার খুব ভালো লাগছে। এই তো নববর্ষ গেল, তার আগে ঈদ গেল। ঈদ, নববর্ষ, যে কোনো ফেস্টিভ্যাল হলো যে বাংলাদেশের কন্টেন্টের জন্য বেশ সুখবর বয়ে নিয়ে আসে। ঈদের সিনেমা দেখা হয়েছে? সবগুলো দেখা হয়েছে। সবগুলো দেখা হয়েছে? সবগুলোতে সবচেয়ে বেশি ভালো কোনটা লেগেছে? আহ, সবচেয়ে ভালো কোনটা বেশি লেগেছে? এত ভালো ভালো সিনেমা, কার কথা ফার্স্টে বলবো কার কথা পরে বলবো আমি আসলে না, বুঝে উঠতে সবগুলো পারছি না। ভালো হতেই পারে, কিন্তু হ্যাঁ। হলো যে থাকে না একটা খুব ভালো লেগেছে, আমার সঙ্গে আমি কানেক্ট করতে পেরেছি। I loved Bonalota Express. It's amazing, fantastic film. After that, I loved Dom. Dom আমার কাছে মনে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে বিগার পিকচারের একটা সিনেমা এবং আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছি বাংলা সিনেমাতে। আমার অসম্ভব ভালো লেগেছে। আই লাভড রাক্ষস, আই লাভড প্রিন্স, আই লাভড প্রেশার কুকার। প্রেশার কুকারের কথা স্পেশালি আমি একটু বলতে চাই। এটার জন্য রায়হান রাফি ভাইকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি যে উনি এত সুন্দর একটা সিনেমা নির্মাণ করেছেন এবং ৪ জন নারীকে নিয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এত সুন্দর একটা রিস্ক নিয়েছেন এবং যে সিনেমাটা আমার কাছে আমার চোখে একটা সফল সিনেমা। উইমেন সেন্ট্রিক, হ্যাঁ, আমাদের এর আগের সাথে ধনাপা বলছিলেন যে আমাদের দেশে আসলে ইন্ডাস্ট্রিতে উইমেন সেন্ট্রিক সিনেমা খুব কম হয়। একটা থাকে যে এরকম সেক্ষেত্রে রাফি ভাই এটা অনেক ইন্টারভিউতে বলেছেন যে মেয়েদের সিনেমা হলে চলবে না, যেটা উনি আসলে প্রমাণ করে দিয়েছেন। মানে নিজের কথাই নিজে আসলে প্রমাণ করে দিয়েছেন যে প্রমাণ মেয়েদের করেছেন। সিনেমা হলে চলতে পারে। একটা মজার প্রশ্ন আছে, আমরা একটা সিনে দেখি যে চা গরমে আপনি হলো যে যখন আপনাকে বলে যে এখানে সাপ মাঝে মধ্যে আসে, দ্য ওয়ে হি ওয়াজ সেইং, আপনি জাস্ট লাফ দিয়ে উঠে বিছানাতে বসে গেছেন। হ্যাঁ। বাস্তব জীবনে কি আপনি সাপ ভয় পান? প্রচণ্ড। আই হ্যাভ এ স্নেক ফোবিয়া। অ্যাট দ্য সেম টাইম একটা সিন আছে যেখানে আমরা পাহাড়ে উঠি, একটা সিন পাহাড়ে উঠে উঠে নেটওয়ার্ক খুঁজতে হয়। তো ওই সিনটা করার সময় তো আসলে টিম নিচে থাকে, আমাদেরকে আর্টিস্টদেরকে উপরে উঠে যেতে হয়। তো আমরা উঠছি উঠতে উঠতে একটা টাইমে আমার পায়ের সামনে আমি দেখলাম আমি একটা স্টেপ দিতে না দিতে দের ইজ মানে অনেক লম্বা একটা স্নেক স্কিন, যেটা দেখে আমি আসলে অনেক ভয় পেয়েছিলাম। আমি যতটুকু উঠছিলাম না কেন একটা চিৎকার দিয়ে তার থেকে অনেকখানি নিচে নেমে গেছিলাম। সো এটা খুবই স্কেরি একটা পার্ট ছিল আমার জন্য। হ্যাঁ, আমার ভয়ঙ্কর স্নেক ফোবিয়া আছে। আমি কয়েকদিন আগে আপনার রিসার্চ পারপাস আমি আপনার ফেসবুক দেখছিলাম, তখন দেখলাম যে লামিয়া নামের একটা বাচ্চা হলো যে আপনাকে ফুল দিয়েছে, আপনি সেটা ফেসবুকে পোস্ট করেছেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে অ্যাজ ফার এজ আই নো ছিন্নমূল শিশু লামিয়া, রাইট? সে আপনাকে ভালোবেসে ফুল দিয়েছে। এই যে সব স্তরের মানুষ যেন আপনাকে ভালোবাসে, ইন্ডাস্ট্রিতে আপনাকে বলা হয় যে আপনি মিষ্টি মেয়ে সাফা কবির, আপনি তো শান্ত হয়ে কথা বলেন, আবার
অনেকেই বলে যে এটা হলো যে অনেক পিয়ার ড্রিভেন একটা ক্যারেক্টার, আসলে মানুষজন রিয়েল লাইফেও আসলে প্লে করে, যে খুব শান্ত মিষ্টি ক্যারেক্টার, খুব ভালো। তো এগুলো শুনলে কেমন লাগে সাফ কাপুর? থাকে না যে What do you think about? অনেস্টলি আমাকে কেউ এখন পর্যন্ত এরকম বলেনি যে এটা আসলে পিয়ার মেনটেন করার জন্য আই এম ক্যারিং আ ক্যারেক্টার, এটা কেউই বলেনি। বাট লামিয়ার কথাটা আমি বলতে চাই। জি, লামিয়া কিন্তু আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট বা সাফা কবির চিনে কিন্তু আমাকে ফুলটা দেয়নি, ও আমাকে একটা মানুষ হিসেবে ফুলটা দিয়েছে। আমি যেটা করি রাস্তার মধ্যে, আই লাভ কিডস, এটা আমি আসলে অনেক মাধ্যমে বলেছি। আমার বাচ্চাদের খুব ভালো লাগে এবং তাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। আমি মাঝে মধ্যে বনানী পার্কের ওদিকে চলে যাই, ওখানে ওদের সাথে খাই, ওদেরকে বেলুন টেলুন কিনে দিয়ে, সো আমি ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি, এটা আমার খুব ভালো লাগে। সো জায়গা থেকে আমি একটা দোকান থেকে বের হচ্ছিলাম, আমি নর্মালি রাস্তার মানুষের সাথে অনেক ইন্টারাক্ট করি, তো একটা কিউট একটা মেয়ে এরকম বেলি ফুল বেচতেছে, তো আমাকে দেখা না, আমি চাই এদিকে আসো, কী করো? আচ্ছা ফুল বেচি। আমি বলছি, কয়টা বেচলা? এরকম কনভারসেশন করতেছি, তো এটা যেটা হয় যে আমি খাই নাই, আমাকে একটা কাপড় কিনবো, আমি তোমাকে কাপড় কিনে দিচ্ছি, আসো। সো আমি ওকে কিছু টাকা দিই, যেটা দিয়ে ও কাপড় কিনে। সো ও খুশি হয়ে আমাকে আসলে ফুল দিয়েছিল, আমি ওর কাছ থেকে ফুলটা কিনে নিই। সো আমি ওর সাথে যে কথা বলেছি, গল্প করেছি, ওর সাথে দুষ্টামি করেছি, ওর জন্য ও আমাকে ফুলটা দিয়েছিল। সো ওর হাসিটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ওর সাথে একটা ছবি অ্যাজ আ মেমোরি রাখতে চাই। দ্যাটস হোয়াই আই টুক আ পিকচার। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে সেই ছবি, সেটা দেখে আমি এই প্রশ্নটা এবং আমি ওকে করবো বলছিলাম, ভাবলাম। যাবা আমার সাথে কতক্ষণ কথা বলে ফ্রেন্ডলি হয়ে এমনই পটে গেছে, ওর মা কিন্তু এখানে বসা। আমি বলছি, যাবা আমার সাথে বাসায়? বলছে, হ যাবো। আমি বলছি, নিয়ে গেলাম আপনার মেয়েকে, তো মাও এরকম অবাক হয়েছিলাম, সাই তুই যাবি বললি? বলছে, না না আপা নিয়েন না, আমার দুইটাই বাচ্চা। সো এরকম একটা মজার স্টোরি ছিল তখন ওখানে। বিদেশে আমরা মাঝে মধ্যে কিন্তু প্রচুর দেখি যে হলিউড আমাদের আর্টিস্টদের মানে সিরিয়াস মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো আর্টিস্টদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, পলিটিক্যাল কারেক্টনেস, জেন্ডার সেন্সিটিভিটি, মানে তাদের অ্যাডভোকেসি থাকে কোনো না কোনো কিছু। মানে এটা হয়তো আমাদের দেশে অনেকেই করে, কিন্তু আসলে বাইরে সেটা আসে না। কিন্তু প্রশ্নটা থেকে যায় যে আমাদের যে আর্টিস্টরা আছেন, শিল্পীরা, তাদের অ্যাডভোকেসিটা কোথায়? আমাদের আর্টিস্টদের কথা বলছি, অ্যাকসেপ্ট মানে দেখা যায় যে ইউনেস্কো বা অন্যান্য যে বিদেশি অর্গানাইজেশনগুলো আছে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা কয়েকজনকে যদি বাদ দিই, আর্টিস্ট হিসেবে আমাদের যে অ্যাডভোকেসিটা থাকতে হয়, যেটা ইম্প্যাক্টটা সোসাইটির উপর, সেটা বলা হয়ে থাকে আমাদেরটা কোথায়? এটা কি কেন হয়, যেটা কি আসলে বাইরে আসে না, আমাদের আর্টিস্টরা করে কিন্তু আমরা জানতে পারি না? মানে আমি বাকিদেরটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। আমি সবসময় আসলে আমি একা ভালো কখনোই থাকতে চাইনি। মানে আমি একা ভালো আছি, আমি খাচ্ছি, পড়ছি, ভালো আছি, আমি ঘুমিয়ে যাচ্ছি, আই এম লিভিং মাই লাইফ। আই নেভার চোজ দ্যাট লাইফ। আমি চেষ্টা করি আমার আশেপাশে মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে। সে জায়গা থেকে আমি যদি কাউকে হেল্প করি বা আমি কারো খেয়াল রাখি, এটা আমি লোক দেখানি কখনোই করতে চাইনি। সো এটা নিয়ে হয়তোবা অনেক সময় অনেক মাধ্যমে কিছু ছবি আমার বের হয়ে যেত, বিকজ কোনো অর্গানাইজেশনে বা কোথাও গেলে ওনারাই খুশি মনে ছবি তুলে ওনারা আপলোড করতে, দ্যাটস ওয়াই কিছু মাধ্যমে বোঝা গেছে। বাট আমি নর্মালি খুব কম ছবি টবি এগুলো নিয়ে আপলোড করি। যেমন আমার এখনও মনে আছে, বন্যার সময় আমি একটা ট্রাক নিয়ে রওনা করেছিলাম, ওখানে গিয়েছিলাম, ওখানকার মানুষ আমার ভিডিও বের করে দিয়েছে, আমি এসেছিলাম দেখে, বাট আমি কখনো পোস্ট করিনি। সো আমার কাছে মনে হয় এরকম অনেক আর্টিস্টেরই ভাবনা চিন্তা আছে, তারা হয়তো বা নীরবে করে যাচ্ছেন, এটা লোক দেখানি করছে না, দ্যাটস ওয়াই ইটস নট আউট ইন দ্য সোশ্যাল মিডিয়া। সো এর জন্য হয়তো বা মানুষ জানে না। এই জন্য হয়তো তারা হ্যাঁ এটা আমার কাছে খুব মনে হয়, কারণ আমি আমার আশেপাশে অনেক মানুষকে দেখেছি যারা নীরবে অনেক সাহায্য করে যাচ্ছেন তাদের সাধ্য মতো, বাট লোক দেখানি করছেন না। এই যে আপনি লামিয়ার ব্যাপারে বললেন, আপনার বাচ্চা অনেকে ভালো লাগে, বাচ্চা আপনি পছন্দ করেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ঘুরেন, আপনি অনেক জায়গায় কথা বলেছেন যে প্রচন্ড পরিমাণে মিম হচ্ছে, প্রচন্ড পরিমাণে আপনার বন্ধুদের বিয়ে হচ্ছে, বা কেউ হলো যে ঘুরছে, আড্ডা দিচ্ছে, কিন্তু সব জায়গায় হলো সবাই জুটিতে আছে সবাই, কিন্তু আপনি পাশে দেখা গেল একা দাঁড়িয়ে আছেন। এবং প্রচুর পরিমাণে মিম হচ্ছে যে সবার সাফা কবির হলো সেই মানুষ, সেই বন্ধু গ্রুপের, যে সবার বিয়ে খাবে, বিয়ের দাওয়াত খাবে, আড্ডা দেবে, কিন্তু সে নিজে বিয়ে করে কাউকে দাওয়াত দেবে না। একদম রাইট। এবং ইউ অলসো সেইড যে আপনি একটা কমিটি গঠন করবেন, যে আই এম সাফা কবির, যে যারা বলছিল। এটা আমি না, এটা মানুষই করেছে, যে আমি কোনো ছবি এরকম আপলোড করলে মানুষজন পোস্ট করতে থাকে এই গ্রুপে আমি সাফা। সো এবার টয়া একটা ছবি আপলোড করার সময় আমাকে বলেছে যে দোস্ত আমি এরকম একটা ক্যাপশন দিব যে ভাই সাফা সিঙ্গেল, এটা আমরা সবাই জানি, হ্যাঁ সো প্লিজ। আমার ভালোই লাগে, আমার মজা লাগে, খারাপ লাগে না। আমার কাছে যে কোনো হেলদি মিম, হেলদি জোক, আই এনজয় ইট।
বাট আই থিঙ্ক অফেন্সিভ কিছু করা উচিত না। হ্যাঁ, কারণ এই যে সোশ্যাল মিডিয়ার মিম যেটার কথা বলছি আমরা, সেটা তো হলো যে ঠিক আছে আমরা বন্ধুরাও বলি এই তুই কবে বিয়ে করবি, দ্যাটস আ ফান পারপাস। কিন্তু এই সোশ্যাল মিডিয়া এই মোমেন্টে যদি আমরা বলি এই মিমের নামে বা কাউকে হলো যে প্রভোক করার নামে হলো যে মানুষ সমালোচনার নামে কিন্তু হলো যে খুব অফেন্সিভ কথাবার্তা বলে ফেলে, মানে সাইবার বুলিং এর চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষই যায় না ওয়ে টু স্টপ, অ্যান্ড দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইভেসি অর গিভ দ্য স্পেস অর এটা আসলে ছোটবেলা থেকে দেখা এবং বড় হওয়ার পর আমার অনেক বড় একটা রিয়েলাইজেশন হয় যে বেঙ্গলি কালচারে কিছু কোশ্চেন্স আছে যেগুলো আমার কাছে খুব অফেন্সিভ লাগে। যে প্রথম দেখাতেই বলে আল্লাহ তুমি এত মোটা হয়ে গেছো, প্রথম দেখাতেই বলে তোমার মুখে তো অনেকগুলা পিম্পল, আবার প্রথম দেখাতেই বলে তোমার বিয়ে এখনো হচ্ছে না। These are, I think, high time. We need to understand, like, first impression, you can't ask people this type of questions. This is not nice. This is not, আমার কাছে মনে একটা ভদ্রতার মধ্যে পড়ে না। অ্যান্ড আমার কাছে মনে হয় যে কিছু জায়গা আছে যেগুলো খুবই পার্সোনাল। আমি এখানে কাজ করছি, আমি টিভি পর্দায় আসি, আমি হয়তো বা একটু নোন পিপল, দ্যাটস ওয়াই পিপল আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট মি, আই ক্যান গেট ইট। বাট ইউ নো বারবার জিজ্ঞেস করা বিয়ে 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 করছেন না কেন, আরেকজনের সাথে কম্পেয়ার করা, আই থিঙ্ক দিস ইজ নট নাইস। ইট ইজ নট। এবং যেহেতু ওই কিউরিয়াসিটির জায়গাটা আছে, আপনি যেটা বললেন মানুষ আসলে নাইস না, তারা আসলে এই যে ভালো ব্যবহার বা ভদ্র পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ে টু স্টপ। ওয়ে টু স্টপ, এটা সামটাইমস আমরা তো আসলে সবাইকে এইভাবে বলে বলে কন্ট্রোলও করতে পারবো না। But you always through your words, because you never know তুমি কখন মানুষকে ইন্সপায়ার করছো। না, ইটস টোটালি ফাইন। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের কিন্তু এখানে হলো যে অ্যাক্টর গিল্ড আছে, আমাদের হলো যে আমরা জাস্ট যেহেতু আমি আপনার সঙ্গে কথা বলছি সেহেতু আমরা শুধু আর্টিস্টদের মেন্টাল হেলথ, তারা যে সাইবার বুলিং এর মধ্যে দিয়ে যায় সেটা নিয়ে কথা বলছি। আমাদের এখানে অ্যাক্টর অ্যাসোসিয়েশন বা গিল্ড যেটাকে বলে সেটা আছে, আমাদের আরও অনেক সংশ্লিষ্ট অনেক অর্গানাইজেশন আছে। মানে কোনোভাবে কি মনে হয় সাফা যে ওনারা যদি বা সবাই মিলে যদি এটা নিয়ে কোনো কিছু করতো, দেশের আইন সব কিছু মিলে এটা কোনোভাবে আরও কমতো বা মানুষ একটু জানতো যে এটা আসলে করা উচিত না, যদি কনসিকুয়েন্সেস তারা ফেস করতো? কারণ ম্যাক্সিমাম টাইমে ভাবে যে আচ্ছা সেলিব্রিটি তো বলে দিলাম আমি একটা কথা, কেউ তো আমার পিছু আসছে না, আমি কোনো কনসিকুয়েন্সেস পেতেই হচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে কি এটা যদি হতো তাহলে কি মনে হয় না যে আর একটু ভালো হতো? আমার কাছে মনে হয় মানুষের চিন্তা ভাবনা, কথা বলার ভঙ্গি বা যেটাই বলেন না কেন, এটা কোনো আইন, কোনো প্রশাসন, কোনো মাধ্যম চেঞ্জ করতে পারবে না আনটিল অর আনলেস ইউ চেঞ্জ ইউরসেলফ, ইউ রিয়েলাইজ। আপনি একটা মানুষকে বোঝাতে পারবেন, কোনো কিছু করাতে পারবেন না কিন্তু। সো এখান থেকে আমার কাছে মনে হয় আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে উই টক অ্যাবাউট ইট। আমরা বারবার মানা করতে পারি কিন্তু আমি আপনাকে থামাতে পারবো না। সো এটা সেলফ রিয়েলাইজেশনটা আসাটা অনেক ইম্পর্টেন্ট মানুষের মধ্যে, যে আসলে আমি কোনটা বলছি, কোনটা খারাপ বলছি, এটার আগ পর্যন্ত আমার মনে হয় আমরা থামাতে পারবো না। বাট মেন্টাল হেলথ নিয়ে আমি যেটা বলতে পারি, আপনি আমাকে যদি এটাকে বলছেন যে মেন্টাল হেলথ মানে আমাদের কেমন লাগে অ্যান্ড অল দ্যাট, ওভার দি ইয়ার আই থিঙ্ক আই হ্যাভ এ ভেরি থিক স্কিন অ্যান্ড আমি খুবই পজিটিভ একটা মানুষ। এটা আমি শুধু বলিও না, এটা আমি আসলেও একটা মানুষ। দ্যাটস ওয়াই আই টক অ্যাবাউট ইট লট অ্যান্ড লট। আমার কাছে মনে হয় একটা নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ আ পজিটিভ লাইফ। সো you need to be positive, and positive is a constant work. Just like be happy is a constant work. It's not like যে তোমার সারাউন্ডিং এ খুব ভালো কিছু হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, someone is making you feel happy and you're feeling happy. No, তোমার হ্যাপি হওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে ওই কাজটাও তোমার করতে হবে। তুমি যদি কাজটা সম্পূর্ণ করতে পারো তাহলে তুমি হ্যাপি হবে, আদারওয়াইজ উইল নট। অ্যান্ড তুমি নিজেকে শুধু নিজেই হ্যাপি করতে পারবে, আর দুনিয়ার কেউই পারবে না। দিস ইজ দ্য ugly truth. So work on yourself, think positive, keep yourself happy. তুমি যদি ভালো থাকো আমার কাছে মনে হয় তুমি তোমার সারাউন্ডিংকে ভালো রাখতে পারবে। অ্যান্ড মানুষের মাইন্ড আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা অলওয়েজ এটা নিয়ে কথা বলতে পারবো এবং তাদেরকে ইন্সপায়ার করতে পারবো। শুনবে না শুনবে এটা ওনাদের ব্যাপার। ঠিক স্কিন তো আমরা বাধ্য হয়ে একটা সময় ইয়ে করে নিতে হয় যে না ঠিক আছে আমাকে ভালো থাকতে হবে, আবার আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে, সেই জন্য না আমি ভালো থাকার চেষ্টা করব। কিন্তু এটা তো অপরাধ যে কন্টিনিউয়াসলি আমাকে বুলিং এর মধ্যে দিয়ে যেতে হবে। আমাকে What are you going to do about it? I cannot do anything about it, but as a you can't do anything about as a it. person, তুমি যতবারই বলো, তুমি যে একটু আগে বললে যে আইন প্রশাসন বা কোনো কমিউনিটি বা আমাদের ইকিউটি যদি কোনো এটার পদক্ষেপ নিত, কি হবে পদক্ষেপ নিয়ে?
উনি পদক্ষেপ নেবে, শুনবে কয়জন? একজনও শুনবে না, আমি গ্যারান্টি দিয়ে বলি। শুনতে তো ওনারা যখন পদক্ষেপ নেবে, আইন প্রশাসন যখন পদক্ষেপ নেয়, প্রথমে অ্যাওয়ারনেস পরে স্টেজ কত তো আইন প্রশাসন, কত আর্টিস্টদের কত কিছু হয়েছে, কতবার এরকম অ্যাটেম্প করা হয়েছে, কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? ক্যান ইউ সে ইট? কনসিকুয়েন্সেসটা কি ওই পর্যন্ত গিয়েছে যেটা Of দেখে course, হলো of যে course. বলবে আমি যে- নিজে এরকম একজন মানুষকে একবার ধরিয়ে দিয়েছিলাম। আমি ইনসিডেন্টস বা নাম মনে বলতে চাই না, ঠিক আছে। বাট এরকম ইনসিডেন্টস কি নেক্সট টাইম হয়নি? হয়েছে। ইউ ক্যান স্টপ পিপল, দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা যেটা করতে পারবো, আমরা মানুষকে বলতে পারবো। থাকে না যে তুমি একটা মানুষকে বুঝিয়ে বলতে পারো, বারবার বলতে পারো। ইটস লাইক আ ইনজেকশন, কোনো একটা সিরিঞ্জে তোমাকে কিছু পুশ করা। আস্তে 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 হয়তো বা এটা হবে। উই ক্যান থিঙ্ক পজিটিভ, বাট উই ক্যান মেক চেঞ্জেস। অলরাইট, আমরা প্রচুর ভারী ভারী কথা বলে ফেলেছি। আমি একটু হলো যে একটু হালকা আলাপে যাই। সেটা হলো যে সাফা তো হলো যে মানে নাটক শয়ে শয়ে, আমরা আসলে যেটা আমি একটু আগেই বলছিলাম, কিন্তু এত কাজের মাঝখানে নাটক, ওটিটি, যে কোনো সবকিছু মিলে সাফার সবচেয়ে প্রিয় চরিত্র নিজের অভিনীত কোনটা? অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এই মুহূর্তে যদি বলতে হয়, আমি বলবো এই গল্পের নাম নেই, এইখানের চরিত্রটা আমার খুবই পছন্দ। আমি বেড নং 3-তে ডক্টর মাহার ক্যারেক্টার করেছিলাম, সেটা আমার খুব পছন্দের। আম, পারুল গল্পে পারুলের ক্যারেক্টারটা আমার খুব পছন্দের। অ্যান্ড রিসেন্ট টাইমে যদি আমি বলতে চাই, চা গরমে ডক্টর আরিনের ক্যারেক্টারটা আমার খুবই খুবই পছন্দের। এবং আমার কাছে মনে হয় এই ডক্টর আরিনের জার্নিটা আমার আমার সাথে মনে হয় রয়েই যাবে, আর আমি চাই ও থেকে যাক। হ্যাঁ, কারণ ডক্টর আইরিন তো সাফা কবির ডক্টর আইরিন ইন্সপায়ারিং একটা চরিত্র এবং পুরো গল্পটাই। আপনি হলো যে কয়েকদিন আগে হলো যে ঈদের আপনার মৎস্যকন্যা নাটকটি বের হয়েছে, আমি দেখেছি, দুর্দান্ত। আমার খুব মাথায় একটা ফান যে ফ্যান্টাসি থেকে আসে। যদি হলো যে সাফা কবিরকে বলা হয় যে আই লাভড ইট। Oh, thank you so আমি হলাম যে এই যে বললাম না, আমি নিজে ওটা আমি ব্যক্তিগত কাজের জন্য দেখিনি যদিও। হ্যাঁ, আমি প্রচন্ড পরিমাণে বাংলাদেশি নাটক দেখি। আমার আমার খুবই, হ্যাঁ, আমার ভালো লাগে। এবং কন্টেন্ট সব ধরনের থাকে। এখন তার মাঝখানে আমি কোনটা আসলে কনজিউম করবো সেটা সম্পূর্ণ আমার উপর থাকে। তো আমি প্রচন্ড নাটক দেখি বাংলাদেশের। তো সাফা কবিরকে যদি বলা হয় যে হলো যে একদিনের জন্য সাফা কবিরকে আসলে সত্যিকার অর্থে মৎস্যকন্যা হয়ে যেতে পারবে, সেই সুপার পাওয়ার দেওয়া হলো, সবার প্রথমে সাফা কবির কি করবে? মৎস্যকন্যা হব, পানির নিচের দুনিয়াটা দেখব। আমার তো খুব ইচ্ছা পানির নিচের দুনিয়াটা দেখা, বিকজ আমি ডাইভ করেছি, স্কুবা ডাইভিং করেছি একবার, এবং ওটার জন্য আমার প্রশিক্ষণও নিতে হয়েছে 3 দিনের। সো আই লাভড ইট, যে পানির নিচে যে ওদের একটা জীবন দেখা, এত মাছ, এত কিছু। সো আমার পানির নিচের জগৎটা খুবই ভালো লাগে। আপনি যখন মানুষের চোখে দেখবেন না, তখন আপনিও তাদের ওয়ান অফ দেম হয়ে তাদের ভেতরে আসলে দেখবেন। ওদের ব্যাপারটা বুঝতে পারবো, আমি পানিতে অনেকক্ষণ থাকতে পারবো, ব্রিথ করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। ইট উইল বি ফ্যান্টাস্টিক ফর মি। আই রিয়েলি উইশ যদি এরকম কিছু। হ্যাঁ, সাফা কবির কিন্তু পাইলটও একটা সময় হতে চেয়েছিল। এই প্রশিক্ষণ থেকে আমার মাথায় এটা আসলো যে সাফা কবির একসময় পাইলট হতে চেয়েছিল। পাইলট কিন্তু মানে ট্রেনিং নেওয়ার জন্য অনেকটা সময় পরও নিতে পারে। এখনো কি সেই ইচ্ছা আছে যে সাফা কবির কোনো একদিন যদি সময় হয় সাফা কবির আই আসলে? রিয়েলি ওয়ান্ট টু। এটা তো ছোটবেলার একটা ইচ্ছা। ছোটবেলায় এই ইচ্ছাটা আসতো হচ্ছে, আমার বাবা জার্মানিতে থাকেন। সো আমি ভাবতাম আমি যদি পাইলট হই, আমি যে কোনো সময় প্লেন উড়িয়ে আমার বাবার কাছে চলে যেতে পারবো। সো ওখান থেকে ইচ্ছাটা ছিল। বাট স্টিল আমরা তো সবাই উঠতে পছন্দ করি, রাইট? সবাই উঠতে চাই। সো জায়গা থেকে আমারও এখনো মনে হয় যে আই উইশ আমি যদি হতে পারতাম। পাইলট হতে হলো যে এখন সত্যিকার অর্থে আসলে উঠতে পারতাম। আপনার এই বাবার জার্মানি থাকা এবং চকলেট নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে আপনি আমার ব্যাপারে অনেক কিছু জানো। আমার কাজ হ্যাঁ আমি কিন্তু করছি। এবং এই কাজের বাইরেও আমি তো অলরেডি বলেছি আমার হলো যে যেভাবে আমি কথা বলছি এটা কিন্তু পরিষ্কার নয় যে সাফা কবিরকে আমি ভালোবাসি। হ্যাঁ, তো এই যে চকলেট নিয়ে কিন্তু সবাই যার সঙ্গে কথা বলে সাফা কবির হলো যে তাদেরকে চকলেট খেতে দেয়, ভালোবেসে তাদেরকে চকলেট খেতে দেয়, তার বাবার নিয়ে আসা। তো সেই চকলেট থেকে মনে পড়লো যে আপনার প্রথম যেই কাজ অল টাইম অল টাইম দৌড়ের উপর, তৌসিফ ভাইকে হলো যে আপনি চকলেট দিয়েছিলেন এবং আপনার মনে হয়েছিল হি ওয়াজ ভেরি রুড, বাট তার মনে হয়েছিল যে আমি জাস্ট খেতে চাইনি, আই ডোন্ট লাইক চকলেট। চকলেট খেতে খুব একটা পছন্দ। হ্যাঁ, এটাই। তখন আপনার মনে ছিল সে খুব রুড, মানে কেউ কাউকে ভালোবেসে কিছু দিলে আমার কাছে মনে হচ্ছিল যে কেমন মানুষ বাবা, এই একটা চকলেট নিল না।
চকলেট খাও না তুমি? ও যখন আমাকে বলেছিল আমি চকলেট খাই না, আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ আমার চোখে যে চকলেট খায় না, এটা কি মানুষ কেমন এটা হতে পারে একটা মানুষ চকলেট খায় না। আই হ্যাঁ। লাভ চকলেট, আই স্টিল লাভ চকলেট। আমার ঘুমানোর আগে এক টুকরা চকলেট খেতে হয়। সো এখনো চকলেট খাওয়া হয়? আমার খুবই সুইট টুথ। সো আমার ঘুম, স্পেশালি রাতেবেলা ঘুমানোর আগে সুইট ক্রেভিং হয় অনেক বেশি। যে অভিনেত্রীরা নায়িকারা তো হলো যে বলে লোকে মিষ্টি খায় না, চকলেট খায় না, তাদের আসলে অনেক মেনটেন করতে হয়। এত চকলেট খেয়েও আসলে মানে এই রহস্য কি, প্লিজ লেট মি নো। বিকজ আমি প্রতিদিন ভাতও খাই। এই ভাত খাওয়া থেকে আবার আমার মনে পড়লো, আমার হলো যে ভাত খাওয়ার কথা মনে পড়ে ইলিশ পোলাওর কথা মনে পড়ে গেল। সাফা কবির দুর্দান্ত রান্না করেন, সে দুর্দান্ত ইলিশ পোলাও রান্না করেন। কাউকে যদি খাইয়ে ইমপ্রেস করতে হয়, আপনি বলেছেন আপনি আপনার ইলিশ পোলাও আসলে রান্না জি, করে জি, খাওয়াবেন। জি। রান্না কি থেরাপিউটিক লাগে? যেমন আমার জন্য যেটা হয়, আমার যখনই মন খারাপ থাকে বা কিছু থাকে, আমি রান্না করতে চলে যাই। আবার মনে হয় যেটা আমার জন্য থেরাপির মতো কাজ করে। আমার কাছে মনে কুকিং ইজ আ পিওর থেরাপি ফর মি, অ্যান্ড আই ডোন্ট কুক ফর পিপল। মানে আমার উদ্দেশ্য এমন থাকে না যে আমি রান্না করছি আরেকজনের জন্য। আমি রান্না করছি মানুষকে খাওয়ানোর জন্য, লোক দেখানোর জন্য, বা আই মানে আমার কোনো বাউন্ডস আছে যে আমি আসলে রান্না করতে হবে। আমি রান্না করি জাস্ট বিকজ আমার খেতে ভালো লাগে। এটার উপর আর কোনো কথা নেই। আমি খেতে খুবই পছন্দ করি, আমার বিগ ফুডি। সো জায়গা থেকে আমি রান্না করি এবং খাই, অ্যান্ড আমার কাছে এটা অনেক থেরাপিউটিক লাগে। আমরা আবার চা গরমে ফেরত যাব। চা গরমে আমি যতটুকু জানি যেটা ওটিতে বাংলা ভাষায় মুক্তি পেয়েছে, এবং অ্যাজ ফার এজ আমি শুনেছি এটা অন্যান্য ভাষায় বোধহয় ডাবিং হতে পারে, বা আরো আপনাদের ভবিষ্যতে প্ল্যান আছে কোনো ফেস্টিভ্যাল বা অন্য কোনো কিছু নিয়ে কোনো প্ল্যান আছে কি চা গরম নিয়ে ভেতর টিম থেকে? যদি আমি এখনো ক্লিয়ারলি জানি না। অক্সফাম ওনারা প্ল্যান করছেন, চরকি থেকে যদি প্ল্যান করা হয়, ওনারা ভাবছেন এটা নিয়ে। আসলে এটা এত ইন্সপায়ারিং একটা গল্প এবং একটা সমাজের গল্প এখানে বলা হয়েছে। সো এই ফিল্মটা নিয়ে আসলে সবার অনেক বড় বড় পরিকল্পনা আছে, যে ফিল্মটাকে আমরা আসলে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আমরা তো অনেক কিছুই চাই, বাট এরকম প্ল্যান চলছে শুনছি। আমি দোয়া করি যাতে হয়, সো দ্যাট আমরা এই ফিল্মটা বাহিরেও কোথাও দেখাতে পারি। ইন্ডাস্ট্রি থেকে এমন কোনো সহ অভিনেতা অভিনেত্রী, সে যেই হতে পারে, আছে যে ওনার সঙ্গে আমার কাজ হয়নি বা কাজ হলে আমার ভালো লাগবে, সেটা সিনেমায়, বড় পর্দায়, ছোট পর্দায়, এটা ডাজন্ট ম্যাটার, এমন কেউ আছে? আমার বিপাশা হায়াত ম্যামকে খুব ভালো লাগেন, খুবই খুবই ভালো লাগে। হ্যাঁ। আমার কাছে এখনো ওই দিনটার কথা মনে পড়ে। ওনারা প্রবাবলি মির মহাখালী ডিওচেস ওনাদের কোনো একটা বাসা বা কিছু একটা ছিল, তখন আমি অনেক ছোট। তো একবার আমি আমার ফ্রেন্ডের, আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের খালার বাসায় বেড়াতে যাই বিকেল বেলার দিকে। তো এবং পাশের বিল্ডিংটাই ওনাদের ছিল এবং ছাদটা সামহাও কানেক্টিং ছিল। তো ওই পাশের বাড়িতে ওনারা বেড়াতে এসেছিলেন, অ্যান্ড আমি তাদেরকে দেখে ছোটবেলায় মানে বিপাশা হায়াত ম্যাম এত সুন্দর, আবুল হায়াত স্যার এত সুন্দর, নাতাশা ম্যাম এত সুন্দর, তো সবাই এত সুন্দর মানুষ। এরপর থেকে, তখন আমি অনেক ছোট, নাটক বোঝার মতো বয়স আমার হয়নি, বাট মানুষ সুন্দর বোঝার মতো বয়স হয়েছে। তো আমার তাদেরকে এত ভালো লাগতো। তারপর থেকে আমি ওনাদের অনেক নাটক দেখেছি। সো আমি বড় হতে হতে আমি কখনো ভাবিনি আমি এখানে কাজ করব। আমি যখন এখানে কাজ করার সুযোগ পাই, আস্তে আস্তে কাজ করি, যখন আমি এই টিভি অভিনেতাগুলোকে সামনাসামনি দেখেছি, যখন আমার কাছে মনে হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম অপি করিম ম্যামের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি, দ্যাট ডে ওয়াজ ভেরি বিগ ফর মি, বিকজ ওনার আমি অনেক বড় একজন ভক্ত এবং আমার কাছে আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। সো ওখান থেকে আমার মনে হয় যে আই উইশ আমি কখনো যদি বিপাশা হায়াত ম্যাম এখন আর কাজ করেন না, আই রিয়েলি উইশ উনি কাজ করতেন। সো আই উইশ আমি যদি কখনো ওনার সাথে ছোট করে হলেও একটু স্ক্রিন শেয়ার করার সুযোগ পেতাম বা দেখা করার সুযোগ পেতাম। আপনার সাথে কি বিপাশা হায়াত ম্যামের হলো যে লাস্ট টাইমে দেখা হয়েছে, এরপর আর না, দেখা আর হয়নি? কখনো দেখা হয়নি। সেই ইমেজ এখন আপনার মাথায় হ্যাঁ। রয়ে গেছে। এই গল্পকে চাউর করলো যে সাফা কবির আর হলো যে জন কবির ভাই বোন। দর্শক, এটা আমরা ওই যে নামের সারনেমটা মিল দেখে আসলে মানুষজন মিলিয়ে ফেলে। এই যে আমরা চা গরম নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম, আমি হলাম যে আর মানে আমার মনে হচ্ছে সিনেমাটা দেখার পর ও এত পুরো সেটটাই এত সুন্দর, এটা তো আসলে বানানো হয় না, তো ওখানেই আছে। হ্যাঁ, তো সেখানে যাওয়ার পরে, এই গল্প শোনার পরে এবং সেখানে যাওয়ার পরে আসলে কি মনে হচ্ছিল? ওই ওই পরিবেশে গিয়ে প্রথম ইমপ্রেশন কি ছিল? বিউটিফুল, আই স্টিল মিস ইট। আমি ওখানে যতদিন শুটিংয়ে থেকেছি আমার
পুরো জার্নিটাতে আমার কাছে মনে হচ্ছে এত রিফ্রেশিং লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি চোখে অনেক সবুজ দেখবা না, এটা কিন্তু আমাদেরকে একটা অন্যরকম পজিটিভ ভাইব দেয়, অ্যাট দ্য সেম টাইম রিফ্রেশিং লাগে, চোখে আরাম লাগে। সো আমি সকালবেলা আমার যেরকম সানসেট দেখা খুব পছন্দ, এবং চা বাগানের সানসেট ইজ বিউটিফুল। এভরিডে আমি ওয়েট করতাম গোল্ডেন আওয়ারটা কখন আসবে। সো সবসময় মানে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি আরও কিছুদিন থেকে যাওয়া যেত খুব ভালো হতো, বাট সেটা আমাদের সম্ভব হয়নি। সো ওখানকার এক্সপিরিয়েন্স এই জায়গা থেকে আমার খুবই ভালো। ওদের এখানকার ঝিরির পানি এত স্বচ্ছ যে তুমি তুলে খেয়ে ফেলতে পারবে। ইটস সো ফ্রেশ অ্যান্ড সো ক্লিয়ার। সো ওখানকার মানুষ কিন্তু এটাই খায়, ওই পানিটাই ঝিরির তারা পানি, আসলে হ্যাঁ খায়। ঝিরির পানি তারা ব্যবহার করে এবং খায়। অ্যান্ড আরেকটা খুব মজার জিনিস আমার সন্ধ্যাবেলা আরেকটা ব্যাপার দেখতে খুব ভালো লাগতো। আমি এই ভিডিওটা খুব সুন আপলোড করব। এত বিউটিফুল একটা দৃশ্য। একদিন আমি চা বাগানের একদম উপরে দাঁড়িয়ে আছি, সানসেট দেখছি। সো সানসেটের টাইমে যেটা হয়, সবার বাড়িতে কিন্তু 2-3টা করে গরু থাকে। এটাই ওদের জীবিকার একটা অংশ। তারা গরু পালে এবং একটা টাইমে যেয়ে সেই গরুটাকে বিক্রি করে যে অর্থটা পায় সেটা দিয়ে তারা কিছু তাদের সংসার চালায় বা তাদের অন্য কোনো কাজে লাগায়। সো সকালবেলা গরুগুলোকে নিয়ে যেত মাঠে, এবং সন্ধ্যাবেলা সারি সারি ঝাঁকে ঝাঁকে গরু আসতো একসাথে। সো ওই গধূলি টাইমটাতে গোল্ডেন লাইট, চা বাগান, গরু, মানুষ সবাই আসছে, এটা দেখতে না একটা অদ্ভুত সুন্দর লাগতো। সো এই সিনারিওগুলো আমার কাছে মনে হয় যে আমি এখনো মিস করি। আপনারা কয়দিন ছিলেন ওখানে শুটিং এ? 15 days। 15 দিন টানা ওখানে শুট হ্যাঁ, করেছেন। হ্যাঁ। তো তারপরে তো হাফ পার্ট অফ হলো যে চাও স্টেটের লোকজন হয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ। ওখানকার লোকজন হলো যে সাফা কবিরকে হলো যে চিনেছে, মানে সাদরে যেটাকে ইয়াংরা থাকে। চিনেছে, হ্যাঁ, কারণ ওদের ওখানে সবচেয়ে এটা কি বলবো, ওদের ওখানে নেটওয়ার্কই নেই। সো নেটওয়ার্ক যদি না থাকে, একটা স্মার্টফোন থেকেও তো কোনো লাভ নেই। ওরা তো কোনোভাবে ইন্টারনেটের অ্যাক্সেসটা পাচ্ছে না। সো ওরা কিভাবে আমাদের কাজ দেখবে? সো ওরা এরকম মৌলভীবাজারে বা ওদিকে যারা যেত কাজ করতে, ওখানে ওরা দেখতো। এরকম বলেছে আমাকে একটা ছেলে যে আপু দোকানে যখন বসি তখন আপনার নাটক দেখি, বিকজ বাড়িতে আসলে তো কোনো নেটওয়ার্ক নেই। এবং আমি যেখানে ছিলাম ওখানেও নেটওয়ার্ক ছিল না, মানে খুব কষ্ট করে আমাদেরকে নেটওয়ার্ক পেতে হতো। আমার রুম থেকে বের হয়ে, লন থেকে বের হয়ে একটা সিঁড়ির উপরে উঠে আমি এরকম করার পর আমি ফোনে নেটওয়ার্ক পেতাম। তখন আমি আমার বাবা মার সাথে কথা বলতাম। সো ওখানে লাইফটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট এই জায়গা থেকে। কিন্তু আমার ওদের একটা জিনিস খুবই ভালো লেগেছে কয়েকটা জিনিসের মধ্যে, যে তারা অনেক অনেক খারাপের মধ্যেও খুব ভালো থাকতে পারে, খুবই হাসি মুখে থাকতে পারে এবং মানুষকে অনেক সুন্দর করে ওয়েলকাম করতে পারে। আমার বাড়িতে কিছু নেই, কিন্তু তাও যে তারা কিভাবে ওয়েলকাম করে এটা তুমি না দেখলে কখনো বুঝবে না। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে দ্যাটস হাউ পিপল শুড বি। নো ম্যাটার ওয়ার্ড, তাদেরকে আসলে হ্যাপি হ্যাঁ। থাকা, তাদের যা আছে তা নিয়ে হ্যাপি থাকা উচিত। এই যে এত কষ্ট করে এতক্ষণ ধরে আমরা শুনছিলাম চাগরম সিনেমার শুটিং এর অভিজ্ঞতা, এত কষ্ট করে হলো যে কাজটা করেছেন, রেসপন্স কি পাচ্ছেন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ আমি বলবো, আমার কাছে খুবই খুবই ভালো লাগছে রেসপন্সগুলো পেয়ে। I don't have enough words to express it. আমার কাছে মনে হচ্ছে যে স্টিল গুজবাম্পস হয় আমার এগুলো দেখে, কারণ আমাদের সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে আমাদের কন্টেন্টটা মানুষের পর্যন্ত পৌঁছে দেওয়া। যারা এখনো দেখেননি চরকি অরিজিনাল ফিল্ম চা গরম অবশ্যই দেখবেন চরকি সাবস্ক্রিপশন নিয়ে। মানুষজন যে এত ফাস্ট দেখে ফেলছে, বিকজ আমার কাছে মনে হয় ওটিতে একটা কন্টেন্ট আসলে মানুষ কিন্তু এতটা ব্যস্ততার মানুষে কিন্তু দেখাটা সম্ভব হয় না। বাট আমি দেখেছি চা গরম বের হওয়ার পরে মানুষ এত দেখে ফেলেছে, এত রিভিউ পাচ্ছি, এত পজিটিভ কথা বলছে যে গল্পটা খুব ভালো লেগেছে, খুব ইন্সপায়ারিং লেগেছে, ফিল গুড লেগেছে, রিফ্রেশ লেগেছে। জাস্ট লাইক এক কাপ গরম চা খেলে যেরকম রিফ্রেশ লাগে না, সেরকম লেগেছে। আপনার অভিনয় নিয়ে মানুষের মতামত আমার কি অভিনয়ের আসলে? কথা আমি বাদই দিই, কারণ কেন? আমার কাছে মনে হয় কি এই কন্টেন্টের ব্যাপারে ভালো বলাটা না আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, রাদার দেন আমি এখানে কাজ করেছি বা আমার অভিনয় কেমন হয়েছে। বাট হ্যাঁ, আমি খুবই ব্লেসড। আমার কাছে খুবই ভালো লাগছে যখন দর্শক আমার অভিনয় নিয়ে কথা বলছে, যখন বলছে যে আমি একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী, যেটা চেষ্টা আমার কাছে সবসময় ছিল এবং সব মাধ্যমে আমি আসলে চেষ্টা করেছি। এবং আমি এই জন্য চেষ্টা করেছি যে কাজ কমিয়ে দিয়ে ভালো কাজে কীভাবে আমি নিজেকে ভালো কাজ কীভাবে করতে পারবো। সো ওই জায়গা থেকে দর্শকের মুখ থেকে এরকম একটা ফিডব্যাক আসা অনেক অনেক বড়। একই সাথে আমার সাথে যারা কো আর্টিস্ট ছিলেন সবাইকে নিয়ে, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে এখানে অনেক ভালো ভালো কথা হচ্ছে। পার্থ শেখকে নিয়ে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, পারভেজ ভাইকে নিয়ে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, অদিতি যে নন্দিনীর ক্যারেক্টার প্লে করেছে তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। ইভেন আমাদের গল্পটাই আসলে ইটসেলফ এত স্ট্রং, অ্যাট দ্য সেম টাইম এখানে ডায়লগগুলো সাইফুল্লাহ রিয়াদ ভাইয়া এত চমৎকার চমৎকার
ডায়লগ লিখেছেন, যেখানে একটা ডায়লগ আমার খুবই পছন্দ, আই ডোন্ট নো ইফ ইউ ডু রিমেম্বার অর নট, যেখানে রবিন্দা ডক্টর জেরিনকে বলে যে এই চা বাগানের গাছগুলো দেখেছেন, এই চা গাছগুলো কিন্তু অনেক বড় হতে পারে, কিন্তু ওদেরকে কেটে ছেটে ছোট করে রাখা হয়। এটা তো মেটাফর। এটা কিন্তু খুব সুন্দর একটা চা বাগানের মানুষদের নিয়েই কথা বলা। ওদের কোনো নেটওয়ার্ক নেই, ওরা স্মার্টফোনে নেটওয়ার্ক ইউজ করতে পারে না, ওরা দিন দুনিয়ার ব্যাপারে জানে না, ওদের কোনো স্কুল নেই, হসপিটাল নেই, সামহাও ওদেরকে কেমন যেন বন্দি করে রাখা হয়েছে। ওদেরকে যদি সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো, হয়তো বা আজকে তারা অন্যরকমভাবে থাকতেন। সো এই এই জিনিসগুলো আমাকে আসলে অনেক ভাবিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যখন দর্শক এগুলোর সাথে কানেক্ট করতে পারছে, দর্শক এগুলো নিয়ে কথা বলছে, আমার আসলে খুব ভালো লেগেছে। আমার প্রথম থেকে এটাই চাওয়া ছিল যে কন্টেন্টটা মানুষ দেখুক এবং কন্টেন্টটা নিয়ে কথা হোক, কারণ আমি চাই এরকম কন্টেন্ট বাংলাদেশে আরও হোক। আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এরকম অনেক মানুষ আছে যাদের গল্প এখনও আনফোল্ড, যাদের ব্যাপারে আমরা জানি না। আমরা শুধু ঢাকায় থাকি, ঢাকার মানুষদের ব্যাপারে জানি, ঢাকার আশেপাশের মানুষদের ব্যাপারে জানি, ভেতরকার মানুষদের গল্পগুলো আমরা জানিও না এবং তাদের কণ্ঠ সামহাও আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়ও না। সো আই রিয়েলি ওয়ান্ট আমাদের নির্মাতারা এবং বাকি এনজিও বা যে কোনো সংস্থা, যে কেউ আছে না কেন, এই ধরনের মানুষের গল্পগুলো সামনে তুলে আনুক। আপনি যে ধরনের চরিত্র আসলে করতে চেয়েছেন, ডক্টর আইরিন ওয়াজ ওয়ান অফ ইয়ার লাইক গোলের মতো যে ধরনের চরিত্র আপনি করতে চেয়েছেন এবং আপনি এটা করেছেন। ভবিষ্যতে আর কোন ধরনের চরিত্রের গোল আছে এই মুহূর্তে আপনার, বা কী ধরনের কাজ আপনি করতে চান, বা ভবিষ্যতে প্ল্যানটা নিয়ে একটু আমরা জানতে চাইবো। ফিউচারের প্ল্যান হচ্ছে আমি চাই আমার ঝুলিতে এরকম চা গরমের মতো আরও অনেক কাজ হোক। আমি চাই আমি আমাদের দেশের জ্ঞানী গুণী নির্মাতাদের সাথে কাজ করার সুযোগ পাই। অ্যান্ড চরিত্রর ব্যাপারটা হচ্ছে, চরিত্র তো আসলে প্রচুর আছে, বাট আমি চাই খুবই ইন্সপায়ারিং ক্যারেক্টার করতে। এটা আমার নিজের মানে একদম পার্সোনাল চয়েস, বাট অ্যাট দ্য সেম টাইম আই রিয়েলি লাইক থ্রিলার। সো থ্রিলারের কোনো গল্প পেলে আমি ওটাতেও কাজ করতে চাই। আই লাইক রোম্যান্টিক জনরা, সো রোম্যান্টিক জনরাতেও কাজ করতে চাই। সব জায়গায় আসলে কাজ করতে চাই। আই ক্যান চুজ ওয়ান। মানে গোল হলো কাজ করা না, আসলে। আই ওয়ান্ট টু সি মাই সেলফ লাইক যে কোনো পসিবিলিটিস, যে কোনো ডিফারেন্ট ভ্যারিয়েশন, যে কোনো ডিফারেন্ট ক্যারেক্টারে হোক না কারণ, আমি আসলে আমার নিজেকে সবভাবে দেখতে চাই। সো বাকিটা আমার ইন্ডাস্ট্রির মানুষজনের হাতে। লেটস সি ওনারা আমাকে দেখেন কিনা। লেসি এবং ওনারা করার পর আমরাও অপেক্ষা করছি ভালো কাজের আপনার। আরও আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি সাফা you so কাবের, much. আপনার ব্যক্তিগত জীবনের, আপনার ক্যারিয়ারের। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে এখানে আজকে ডাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের আড্ডা আজকের জন্য এখানেই শেষ করছি আমরা। বলতে তো ভুলে গেছি, এই যে আজকে আমার মেকআপের পার্টনার আলমা বিউটি সালন, তারা আমার পুরো মেকআপটা করেছে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে, দুর্দান্ত অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো গেস্ট নিয়ে। ভালো থাকবেন আপনারা।